আজ শুভ বড়দিন উৎসব আনন্দে গির্জায় গির্জায় নজর কাড়া আলোকসজ্জা, নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। হাসিনাকে ফেরতে চিঠির জবাব এখনো দেয়নি ভারত, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করা হবে। নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতকে জুলাই অভ্যুত্থানে শহীদ সাজিয়ে মামলা, নিহত মানুষকে হয়রানি, শহীদদের অনুদান লোপাট। বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠনকে হত্যার হুমকি দেখিয়ে দেয়াল লিখন, আতঙ্কিত পরিবার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় কুল কিনারা পাচ্ছে না পুলিশ, হাইমুচর থানায় জাহাজ মালিকের মামলা, তদন্তে আলাদা 3 কমিটি। এবং কুষ্টিয়ায় মহাসড়কে বেড়েই চলেছে অবৈধ যানের দৌরাত্ম্য, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, লাইসেন্সবিহীন যান বন্ধে তৎপর দাবি পুলিশের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সাথে আছে আমি সাইনা ইসলাম। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস আজ। উৎসব আয়োজনে প্রস্তুত সারা দেশের গির্জা। মঙ্গলবার রাতেই শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। দেশের বিভিন্ন জেলা থেকে সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার ডেস্ক রিপোর্ট। বছর ঘুরে আবার আসছে বড়দিন। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন গির্জায় নেওয়া হয়েছে প্রস্তুতি। মেরি ক্রিসমাস ব্যানারে সেজে আছে গোশালা, বিভিন্ন ধরনের নীতিবাক্যের পোস্টারে সৎ কাজের আহ্বান জানানো হচ্ছে সবাইকে। নানান আলোকসজ্জায় রাঙা হয়ে আছে প্রার্থনা বেদি, এর সাথে বর্ণিল ক্রিসমাস ট্রি যেন উৎসবে নিয়ে এসেছে দারুণ আমেজ। খুব ভালো, আজকে আমাদের ফাইনাল প্রস্তুতি, এরপর রাতের জন্য নিজেকে প্রিপেয়ার করছি, অনেক ভালো লাগছে। আমরা 9 দিন যাবৎ প্রার্থনা করছি গির্জায় প্রস্তুতির জন্য, আধ্যাত্মিক প্রস্তুতির জন্য। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত গাজীপুরের গির্জাগুলো। রাত পোহালে বাইবেল কমিউনিটি চার্চে উপাসনা শুরু হবে সকাল 10:30 থেকে। প্রবেশপথে জমকালো লাইটিং, বেলুন, জড়ি, শামিয়ানা টানিয়ে প্রার্থনাকারীদের জন্য প্রস্তুত সবকিছু। বিকেল 5টায় ক্রিসমাস ক্যারলে প্রভু যিশুর আগমনী বার্তা নিয়ে হবে অনুষ্ঠান। সময় মতো সব উদযাপন শেষ করতে পেরে খুশি এই ধর্মযাজক। দিনের প্রস্তুতি সমস্ত কিছু আমরা সম্পন্ন করতে পেরেছি। আর আজকে বিকালে 24 তারিখ বিকাল 5টার সময় আমাদের ক্যারল হবে, ক্রিসমাস ক্যারল। মৌলভীবাজারে ক্রিসমাস ইভের পার্টি থেকে বড়দিনের জমজমাট আয়োজনে মেতে উঠেছেন সবাই। বড়দের সঙ্গে একযোগে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের দায়িত্ব পালন করছেন পরিবারের ক্ষুদে সদস্যরা। এই উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা দেয়া হচ্ছে। প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ আছে এবং তারাও সুন্দরভাবে আমাদেরকে তদারকি করতেছেন। জেলার মোট 181টি গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা গুরুত্বপূর্ণ গির্জাগুলিতে স্থায়ীভাবে পুলিশ ফোর্স মোতায়েন করব। বড়দিন উপলক্ষে বাগেরহাটের খ্রিস্টান পল্লীতে সাজ রব। উৎসবের অংশ হিসেবে থাকছে কেক কাটা, নগর কীর্তন, গোশালা আশীর্বাদ পর্ব ও মিষ্টি বিতরণ। উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিশ্বের সম্প্রীতি, সৌহার্দ্য ও বিশ্ব মানবতার শান্তির জন্য প্রার্থনা করা হবে বলে জানান এই ধর্মযাজক। পৃথিবীর শান্তির জন্য বিশেষভাবে সেই ডাক নিয়ে আমাদের পোপ মহোদয় তিনি একত্রে প্রার্থনা করার অঙ্গীকার করেছেন। লালমনিরহাটে বড়দিনের উৎসব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। আমাদের এখানেও সুন্দরভাবে শুভ বড়দিনের আমেজ গত 1 মাস থেকে শুরু হয়েছে। জেলার 17টি চার্চের নানা আয়োজনে এবার পালিত হবে বড়দিন। নতুন শিশুর আগমনে যেমন গোটা পরিবারে চলে নানা পরিকল্পনা প্রস্তুতি, তেমনি যীশু খ্রিস্টের আগমনেও পুরো ডিসেম্বর মাস জুড়ে প্রস্তুতি নেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বাংলায় এই সময়কে বলে আগমনকাল। এই আগমনকাল শেষ হবে 24 তারিখ রাতে, এরপর 25 তারিখ উদযাপিত হবে বড়দিন। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, বড়দিন উদযাপন নির্বিঘ্ন করতে সেনাবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় বড়দিনের প্রস্তুতি দেখতে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রাল চার্চ পরিদর্শন শেষে কথা জানান তিনি। এ সময় সেনাপ্রধান কেক কেটে বড়দিন উদযাপন করেন। আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ সহ খ্রিস্ট ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। আজকে এই বিশেষ দিনে আবার
খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকেন। ম্যারি ক্রিসমাস। ক্রিসমাস উদযাপনে প্রস্তুত গোটা বিশ্ব। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দেশে দেশে নজর কাড়া সাজসজ্জা। উত্তর গোলার্ধে নিজ বাড়ি থেকে ভ্রমণে বেরিয়েছেন সান্তা ক্লজ, সাথে উপহারের ছোলা। তবে যিশুর জন্মভূমি ইসরায়েলি বর্বরতায় রক্তাক্ত। দ্বিতীয় বছরের মতো মধ্যপ্রাচ্যে নেই আড়ম্বর উৎসব আমেজ। রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। উত্তর গোলার্ধে চিরচেনা পোশাকে সান্তা ক্লজ, সাথে লাল রঙের ঝোলায় বাহারি উপহার। শিশুদের মাঝে বিলি করতেই নোরারে যাত্রা। এক নজর তাকে দেখতে তাই হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে হাজির বহু মানুষ। বড়দিনের বিশেষ চরিত্র গ্রিঞ্জের অবয়বে হাতে হাতুড়ি নিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ঘরের দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই গ্রিঞ্জ ঝাঁপিয়ে পড়লেন মাদক চোরা কারবারিদের ওপর। নাট্যচিত্রের মতো বাস্তবেই পেরুতে উপস্থাপন করছেন খ্রিস্টীয় অনুসারীরা। লাতিন আমেরিকার দেশটির মতো বড়দিনের আয়োজনে মেতেছে পুরো বিশ্ব। বর্ণিল সাজ ইউরোপ আমেরিকায়। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ক্রিসমাস বার্তায় দেশটির জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন কেয়ার স্টারমার। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা এই বছর তাদের ক্রিসমাস অন্যদের সেবা করে কাটাবেন। আমাদের NHS এবং জরুরি পরিষেবাগুলো, আমাদের সশস্ত্র বাহিনী, গির্জা এবং দাতব্য সংস্থা যারা এই বড়দিনে প্রত্যেক ব্যক্তিকে স্বাগত জানাবে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এদিকে দুবাইয়ে নজর কাড়া আলোকসজ্জার পাশাপাশি উল্লাসে মাতোয়ারা খ্রিস্ট ধর্মানুসারীরা। আল বারারিতে বিশেষ এই আয়োজনের জন্য মরুময় প্রান্তর ঢেকে ফেলা হয়েছে বরফে। সান্তা ক্লজ ও ক্রিসমাস ট্রির পাশে ঝরছে কৃত্রিম তুষারপাত। পাশাপাশি ব্যবস্থা রয়েছে আইস স্কেটিং ও ট্রেন ভ্রমণের। সব ধরনের মজার খেলায় অংশ নিয়েছি। ট্রেনে চড়ার পাশাপাশি সান্তার সঙ্গে দেখা করেছি। ভালো অভিজ্ঞতা ছিল, কারণ শিশু এমনকি প্রাপ্তবয়স্কদের বিনোদনের জন্য অনেক ব্যবস্থা ছিল। মিশরের রাজধানী কায়রো সেজেছে বড়দিনের রঙে। শহরের বিভিন্ন স্থানে ক্রিসমাস মার্কেটে ধুম পড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। কেউ বা কিনছেন ছোটদের জন্য উপহার, আবার কেউ বা এই সময়ে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মুহূর্তকে করছেন ফ্রেমবন্দি। খুবই সুন্দর করে শহর সাজানো হয়েছে। মিশরের প্রতিটি মানুষই নিজেদের মতো বড়দিনকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন। তবে উৎসবে সামিল হতে পারছে না যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। টানা দ্বিতীয় বছরের মতো ক্রিসমাসেও আড়ম্বর নেই বেথেলহেমে। আয়োজনহীন ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননও। বিভিন্ন দেশ বড়দিনের প্রস্তুতি নিলেও সাদামাটা কিউবা। অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে আলোকবাতি বলতে একমাত্র চাঁদের আলো। তবে বারবার ব্ল্যাক আউটের মাঝেও জেনারেটর দিয়ে চার দেয়ালের মধ্যে সাধ্যমতো আয়োজন করছেন কিউবানরা। সান্তা ঝুলিত করে কিউবার জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে, এই আশা সাধারণ মানুষের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে তার উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। জানান, স্বাভাবিক সময়ের মধ্যে চিঠির জবাব না এলে ভারতকে তাগাদাপত্র দেওয়া হবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব রফিকুল আলম জানিয়েছেন, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। বঞ্চিত অবসরপ্রাপ্ত 764 কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্তের কথাও জানান তিনি। NI নাহিদের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। জানান, ঢাকায় পোল্যান্ডের দূতাবাস চালুর বিষয়ে আলোচনা চলছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর চিঠির বিষয়ে তিনি জানান, ভারত থেকে এখনো চিঠির জবাব আসেনি। উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান মুখপাত্র। বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ যা যা প্রয়োজন তা করবে।
আমার মনে হয় যে এর চাইতে ক্লিয়ার কাট অ্যান্সার হতে পারে না। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বঞ্চিত 764 কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 119 জন সচিব, 41 জন গ্রেড 1 এবং বাকিরা যুগ্ম সচিব ও উপসচিব পদে পদায়ন হবেন। 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনার দুর্নীতির বিচার সরকারের অগ্রাধিকার। চোরতন্ত্র প্রতিষ্ঠায় তার সহযোগীদেরও মুখোশ উন্মোচন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। কি পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে। $16 বিলিয়ন প্রতি বছর সাইফন অফ হয়েছে, আর ব্যাংকগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন। এছাড়া গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নজর আছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 8 প্রকল্প বাস্তবায়নের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার 8 প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এছাড়া 2 সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যের প্রতিবেদন। বিগত আওয়ামী সরকার আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে শেখ হাসিনার পরিবার হাজার হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে 8 প্রকল্পের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। চিঠিতে উল্লেখ রয়েছে প্রতারণা, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, কুরুস্কুল বিশেষ আশ্রয়ন প্রকল্প 2, ব্যবসা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প, মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রকল্প, মিরসরাই ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প। উল্লেখিত 8টি প্রকল্পের নামে 21,000 কোটি টাকা লোপাট করেছেন শেখ হাসিনা। এইসব প্রকল্প সংশ্লিষ্ট যাবতীয় নথিপত্র চাওয়া হয়েছে দুদকের চিঠিতে। অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। অভিযোগ প্রমাণে সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর রাজশাহী 5 আসনের সাবেক এমপি মনসুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও সাবেক সংসদ সদস্য যশোর 5 কর্তৃক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 2,48,71,151 টাকার স্থাবর সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং নিজ নামে 19টি ব্যাংক হিসাবে 41,64,82,334 টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিএনপিতে ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এসব কথা বলেন তিনি। এদিকে গুলশান কার্যালয়ের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, সংস্কার করতে হবে সংসদে, যা করবে নির্বাচিত প্রতিনিধিরাই। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন।
অন্তর্বর্তী সরকার বিএনপির প্রতি নারাজ মন্তব্য করে স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিএনপি অন্যায় করলে ব্যালটে তার জবাব দেবে জনগণ। বিকেলে রাজধানীর একটি হোটেলে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ? আমার দোষ না। আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয় তো আপনাদের কিসের তকলিফ? আর সংস্কার করতে হবে সংসদে মন্তব্য করে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত প্রতিনিধিরাই সংস্কার করবে। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলো আজকে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলো একটা নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব। সংস্কার করতে হবে সংসদে। এদিকে দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সন্ত্রাসী, গণহত্যায় জড়িত ও দুর্নীতিবাজরা কেউ বিএনপিতে ঠাঁই পাবে না। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। একমাত্র উপায় হচ্ছে দুর্নীতি, ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। এ সময় তিনি আরো বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে যদি দাঁড় করানো যায়, সেটাই হবে গণতন্ত্র রক্ষায় সবচেয়ে বড় রক্ষা কবচ। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ভোলায়, এতে বেড়েছে শীতের তীব্রতা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, জনজীবনে শীতের প্রভাব কিরকম দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। সাইনা, অন্যান্য দিনের তুলনায় যে অবস্থা, বলা যায় যে আজকে শীতের তীব্রতা অনেকটাই কম। কারণ আজকে যে দিনের তাপমাত্রা, সেটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে 16.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় আজকে তাপমাত্রা কিছুটা বেশি। তবে মেঘলা আবহাওয়া থাকার কারণে কিন্তু বলা যায় যে এখনো সূর্যের দেখা মেলেনি এবং যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা এই তীব্র শীত উপেক্ষা করে কিন্তু বের হয়েছেন। এবং বিশেষ করে বেশি যারা শীত কষ্টে ভুগছেন তারা হচ্ছে উপকূলের ছিন্নমূল মানুষ এবং বাদের যে মানুষ রয়েছেন তারা কিন্তু এই শীত কষ্টে ভুগছেন তারা। এবং তারা আমাদের কাছে দাবি তুলেছেন যে এই তীব্র শীতের কারণে তাদের শীত কষ্ট পেতে হচ্ছে তারা, এবং দাবি তুলেছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে শীতের বস্ত্র কম্বল বিতরণ করা হয় সেটি যাতে দ্রুত বিতরণ করা হয়। তো আমরা এই বিষয়ে জেলা দুর্যোগ ত্রাণ দপ্তরে কথা বলেছি। সেখান থেকে বলা হয়েছে যে তারা সরকারিভাবে কিন্তু 48 লাখ টাকা বরাদ্দ পেয়েছেন এবং সে টাকায় তারা কম্বল ক্রয় করবেন এবং এ সপ্তাহের মধ্যেই সেই কম্বল তারা বিতরণের যে কার্যক্রম সেটি তারা করবেন, এমনটি আমাদেরকে বলা হয়েছে। এবং আমরা উপকূলে ঘুরেছি, উপকূলের যারা ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। যেহেতু নদীর উপকূলবর্তী মানুষ বসবাস করছেন এবং তাদের যে শীতের তীব্রতা তাদের অনেকটাই বেশি এবং সে কারণে কিন্তু তারা শীতকষ্টে ভুগছেন। এবং একই সাথে আমরা জেনেছি যে আজকে যেহেতু অন্যান্য দিনের তুলনায় যে কুয়াশার ঘনত্ব কিছুটা কম এবং সে কারণে যে নৌযান চলাচল বা যে সড়ক পথগুলো রয়েছে সেগুলো আজকে অনেকটাই অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিক রয়েছে এবং ঝুঁকিও কম রয়েছে বলে এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে যে মেঘলা আবহাওয়া বিরাজ করছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উপকূলের বেশ কয়েকটি স্পটে এবং শীতের তীব্রতা নিয়ে সর্বশেষ তথ্য। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে জুলাই আগস্ট বিপ্লবে হত্যা দেখিয়ে মামলা করে শত শত মানুষকে হয়রানি করছে একটি পরিবার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে লাখ টাকা অনুদান হাতিয়েছে পরিবারটি। দেশ টিভির ক্যামেরার সামনে অকপটে স্বীকারও করেছেন তা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ ৭ম পর্ব। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেনের সহযোগিতায় অনুসন্ধান করেছেন সহকর্মী কাজী শাহেদ। রাজশাহীর মিনারুল ইসলাম গত 20 জুলাই নারায়ণগঞ্জে নিহত হয় সড়ক দুর্ঘটনায়।
তবে তাকে জুলাই আগস্ট বিপ্লবে নিহত দেখিয়ে 132 জনকে আসামি করে মামলা করেছে তার ভাই নাজমুল। এমন মিথ্যা মামলার রহস্য অনুসন্ধানে দেশ টিভি টিম মিনারুলের মৃত্যু রহস্য জানতে প্রথমে সিটি কর্পোরেশনের জন্ম মৃত্যু নিবন্ধন সার্ভার যাচাই করি আমরা। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মিনারুলের মৃত্যু সড়ক দুর্ঘটনায়। আমি আসার পরে এটা সার্ভার চেক করে দেখছি, ওনার আম্মা আমার কাছে আসছিলেন, তো সার্ভার চেক করে দেখছি যে রোড অ্যাক্সিডেন্ট উল্লেখ করা আছে। এটুকুই জানি, তার বেশি কিছু আমি জানি না। তাহলে কেন জুলাই আগস্ট বিপ্লবে নিহত দেখিয়ে হত্যা মামলা করেছে পরিবার জানতে বাদীর মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে দিক বেদিক কথা শুরু করেন তিনি। তদন্তের মামলাটা আমি আসলে করতে চাই নাই, তারপরে আপনার ওই হয়ে গেছে আর কি। ওই একজনের সঙ্গে গেছিলাম, ওনারা অন্যদের সাথে দ্বন্দ্ব, ওনারা আপনার মামলাটা দিয়েছে। একে তো মিথ্যা মামলা, তার উপর ঘটনাস্থল নারায়ণগঞ্জ আর অনেক আসামি রাজশাহীর। গ্রেপ্তার থেকে বাঁচতে মাসের পর মাস পালিয়ে বেড়াচ্ছে আসামি হওয়া নিরীহ মানুষগুলো। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে তদন্ত করে মিথ্যা মামলা খারিজের আবেদন করবেন তারা। আমাদের যে কোনো মামলা করার অধিকার যে কোনো নাগরিকের আছে, মামলা যে কেউ করতেই পারে, এর জন্যই তো তদন্ত। আমরা তদন্ত করে যদি দেখি ঘটনা মিথ্যা, আমরা ফাইনাল দেব। সড়ক দুর্ঘটনায় নিহত মিনারুলকে 24-এর বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে নিহত দেখিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা অনুদান নিয়েছে তার স্ত্রী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বগুড়ায় আহসান হাবিব সায়েম নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সদর উপজেলায় নওদাপাড়া এলাকার ওই সহ সমন্বয়কের বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হতে গ্রাফিতি এঁকেছেন দুর্বৃত্তরা। এ নিয়ে তোলপাড় পুরো জেলা। আর এমন হুমকিতে আতঙ্কিত সাইম ও তার পরিবার। যদিও পুলিশ বলছে দ্রুতই অপরাধীদের আইনের আয়তায় আনা হবে। সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বাড়ির দেয়ালে কালো রঙে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। সারা দেশে একদিকে যখন জুলাই আন্দোলনে আহত হাজার হাজার শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন অবস্থায় লড়াই করছেন বিভিন্ন হাসপাতালের বিছানায়, ঠিক তখন বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহসমন্বয়ককে গ্রাফিতি এঁকে দেয়া হয়েছে মৃত্যুর এমন হুমকি। এ ঘটনায় বগুড়া সহ দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার সকালেই বগুড়া সদরের নাওদাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক আহসান হাবিবের বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আহসান ও তার পরিবারের সদস্যরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। এটা আমাদের পরিবারের সবার জন্যই তো ঝুঁকিপূর্ণ। ওইটা আমাদের দেওয়ালে লেখা আছে সবার জন্য ঝুঁকিপূর্ণ। আমরা চাই এটা সুস্থ তদন্ত করে বিচার করা হোক। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এটা দোসরেরা এই কাজটি করেছে। এই ঘটনায় উদ্বিগ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরাও দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের দাবি তাদের। জুলাইয়ের গণ অভ্যুত্থানের এখনো 5 মাস ঠিকঠাক মতো পেরোয়নি। এখনো শত শত শিক্ষার্থী যারা অঙ্গহীন হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসার অভাবে তারা এখানে এত কিছু হয়ে আছে। তার মধ্যে আসলে দুর্বৃত্তরা কিভাবে সাহস পায় এই ঘটনা ঘটানোর জন্য? পুলিশ বলছে ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা পুলিশ টিম ঘটনাস্থলে প্রেরণ করেছে এবং এই বিষয়ের আদ্যপান্ত উন্মোচন করার চেষ্টা করেছে। শনাক্ত করা যায়, যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। আহসান হাবিব বগুড়া সদরের নাওদাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। উদ্বেগজনক এই ঘটনার ইতিমধ্যে খোঁজ নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সহ কেন্দ্রীয় সমন্বয়করা। হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পরিবার সহ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এখনও উদ্ঘাটন হয়নি চাঁদপুরে জাহাজে 7 জনকে হত্যার রহস্য। এ ঘটনায় হাইমচর থানার একটি হত্যা মামলা করেছেন জাহাজ মালিক। ঘটনা তদন্তে আলাদা কমিটি করেছে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নৌ পুলিশ। এদিকে হত্যায় জড়িতদের দ্রুত আইনের আয়তায় আনা না হলে সারা দেশে নৌ চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন নৌযান শ্রমিক ফেডারেশন। আরও জানাচ্ছেন আপন অপু। চাঁদপুরের মেঘনায় নোঙর করা জাহাজ থেকে 7 মরদেহ উদ্ধারের ঘটনায় কাটছে না চাঞ্চল্য। রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম। ইতোমধ্যে শনাক্ত হয়েছে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের জাহাজ আল বাখেরা থেকে উদ্ধার মরদেহগুলোর পরিচয়। নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিরুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। জানা যায়নি নিহত একজনের নাম। আর আহত হলেন জুয়েল। আহত ও নিহত ব্যক্তিদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলায়।
বৃষ্টি এন্টারপ্রাইজের আরেক জাহাজ মুগনি 3-এর মাস্টার বাচ্চু মিয়া জানান, সার বহনকারী আল বাখেরা রোববার সকাল 8টায় চট্টগ্রাম ছাড়ে। রাতে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ। পরে মালিক পক্ষের নির্দেশে মুগনি 3 জাহাজটি মাওয়া থেকে ঘটনাস্থলে গিয়ে বাখেরাকে দেখতে পায়। জাহাজে গিয়ে সবাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কল দেয় 999-এ। নৌ পুলিশ জানায়, জাহাজটি থেকে প্রথমে 5 জনের মরদেহ এবং 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ঢাকায়। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দ্রুত বিচার চেয়েছেন নিহতের স্বজনরা। ওনার আঘাতগুলো দেখে প্রত্যেকটা একই সাইডে আঘাত করা, হাতে অন্য কোনো জায়গায় স্পর্শ বা অন্য কোনো কাটা ছিঁড়া নাই, সেটা দেখে মনে হলো এটা একটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমার ভাইয়ের অনেক স্বপ্ন ছিল 10 তারিখে মেয়েটার বিয়ে দিয়ে সে দিতে পারলো না ঘাতক সন্ত্রাসীর কারণে। আমাদের একটাই দাবি আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। এদিকে নিহত ও আহত প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা করে সহায়তার দাবি জানিয়েছেন নৌযান পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকালে চাঁদপুর লঞ্চঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় দ্রুত হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন নৌ শ্রমিকরা। আগামী 72 ঘন্টা যে আলটিমেটাম দিলাম, এই আলটিমেটামের মধ্যে খুনিদেরকে দ্রুতগতিতে ধরে এনে আইনে রাতে যদি আনতে না পারে, ইনশাআল্লাহ আমরা 26 তারিখ দিবাগত রাত্রি 12টা 1 মিনিট থেকে আদৌ কাজ করবো কি করবো না। পুলিশ জানায়, মাঠে নেমেছে তদন্তকারী দল। দ্রুতই উদ্ঘাটন হবে রহস্য। যেহেতু ওই জাহাজে 8 জন নাবিক ছিলেন এবং এই একজনই মাত্র এখন বেঁচে আছেন, তো আমরা অল্প সময়ের মধ্যে তার সাথে কথা বলতে সক্ষম হব এবং আমরা এই হত্যাকাণ্ডের মোটিভ বের করতে সক্ষম হব, এটা আমরা প্রত্যাশা করছি। চাঞ্চল্যকর হত্যা রহস্য উদ্ঘাটনে কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া ভুক্তভোগীদের স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। মিরপুর 11 নম্বর সেকশনের বিহারি ক্যাম্পের একটি বাসায় মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 10:15টার দিকে হঠাৎ বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখতে পান তারা। তীব্রতা বেড়ে গেলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলে তারা। বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ির মালিক নাসরিন জানান, আগুন কিভাবে লেগেছে সেটা জানেন না তারা। ঘরে থাকা আসবাবপত্র সহ ব্যবসার সবকিছু পুড়ে গেছে। প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে তার। কুষ্টিয়ার মহাসড়কে বেড়েই চলেছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, হচ্ছেই প্রাণহানি। এসব যানের নেই কোনো অনুমোদন, চালকদের নেই কোনো প্রশিক্ষণ। পুলিশ বলছে, সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যান চলাচল বন্ধে কাজ করে যাচ্ছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ হলেও কুষ্টিয়ার মহাসড়কগুলোতে অবাধেই চলছে নসিমন, করিমন, 3 হুইলার সহ 3 চাকার এসব অবৈধ যান, যা মহাসড়কে সাধারণ পথচারীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, প্রাণ যাচ্ছে পথচারীদের। গত 2 মাসে এ জেলায় 100-এরও অধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 16 জনের, আর আহত হয়েছে 50 জনেরও অধিক। বৈধ যান চালকেরা বলছেন, অবৈধ যানের কারণেই মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। এসব যানের নেই কোনো লাইসেন্স, ড্রাইভারদেরও নেই কোনো প্রশিক্ষণ। তাই মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবি তাদের। ভ্যান চালায়, রিক্সা চালায়, নসিমন, করিমন সবই তো অবৈধ। এদের কোনো লাইসেন্স নাই, কিছু নাই, খুব হাতে কলমে ট্রেনিংও নাই। এদের কোনো লাইসেন্স নাই। এটা এদের চলাতে আমাদের যে দুর্ঘটনা ঘটে 12 না ওদের কারণে হয়। আমরা চাই যে ওগুলো মহাসড়কে অন্তত না চলা। আর কুষ্টিয়ার মহাসড়কগুলোতে তাপিয়ে বেড়ানো অবৈধ এসব যান চালকেরা গাড়ির কাগজ বা প্রশিক্ষণ না থাকার বিষয়টি স্বীকার করে বলছেন, কোনরূপ বাধা ছাড়াই মহাসড়কে যানবাহন চালাচ্ছেন তারা। না, আমাদের লাইসেন্স নাই। গাড়ির লাইসেন্স দেয় পৌরসভা থেকে, ভ্যানের লাইসেন্স দেয়। হ্যাঁ, ওটা নিষেধ, কিন্তু আমাদের তো চলতে হয় রাস্তায়। এটা তো অবৈধ কিছু না, এগুলো তো সরকার আনেছে, এগুলো তো বাংলাদেশের কেউ তৈরি করেনি। আমাদের পেটের দায় এগুলো আমাদের চালাতেই হয়। পুলিশ আগে বলতো আপনার শহরে যেগুলো আপনার লাইসেন্স দিত, শহরে পরিষেবায় চালাইতাম। প্রতিনিয়তই সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এসব অবৈধ যানবাহন, এমনটাই মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ এসব যান চলাচল বন্ধের পাশাপাশি এসব তৈরির কারখানাগুলোর দিকেও নজর দেওয়ার দাবি তাদের। হাইওয়েতে যতগুলো দুর্ঘটনা সম্প্রতিকালে হচ্ছে, বেশিরভাগ দেখা যাচ্ছে ওই অটো, ওই নসিমন, করিমন,
ওই আলম সাধু এই সমস্ত 3 চাকার বাহনগুলো এগুলো নিয়ন্ত্রণ রাখা খুবই কষ্টকর ব্যাপার। কারখানাগুলো তাদের উপরে সরকারের একটা অবশ্যই একটা থাকবে, নিয়ন্ত্রণ থাকবে। সে মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি তৈরি করতে পারে তবে তারা নিবন্ধন পাবে। তবে হাইওয়ে পুলিশ বলছে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। অভিযানও রয়েছে অব্যাহত। অভিযান অব্যাহত আছে। আমরা প্রত্যেকদিন মামলা দিচ্ছি। আমরা আজকেও আমাদের মামলা হচ্ছে। আমরা কঠোর দিন আমাদের ডিআইজি স্যার এসেছিল, ডিআইজি স্যার আমাদের নির্দেশনা দিয়ে গেছে। আমরা সেই নির্দেশনা মোতাবেক অবৈধ যানের পিছনে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে পারলেই কমবে সড়কে প্রাণহানির মতো ঘটনা। তাই এসব অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। অন্য মৌসুমের তুলনায় শীতকালে শাক একটু বেশি পাওয়া যায়, কিন্তু ক্ষেত থেকে তুলে কেটে সেটি রান্না করা শহুরে গৃহিণীদের কাছে কিছুটা বাড়তি পরিশ্রমের। কিন্তু সেই শাক যদি একেবারে রান্না উপযোগী করে পাওয়া যায়, এমনই হরেক রকম শাকের হাট বসে রাজশাহীর সিএনবি মোড়ে। কাজী শাহিদের প্রতিবেদন। পৌষের কনকনে ঠান্ডা, এরই মধ্যে খোলা আকাশের নিচে ফুটপাতে বসে একদল নারী কুটে যাচ্ছেন শাক। খেসারি, ছোলা, বথুয়া সহ বিভিন্ন শাক মিহি করে কাটছেন তারা, দাঁড়িয়ে দেখছেন অনেকে। প্রতিদিন বিকেলে এই নারীরা শাক আর বটি নিয়ে বসেন। ক্রেতাদের সুবিধার্থে তারা শাক কুটে দেন। এ থেকে যা আয় হয় তা দিয়ে চলে তাদের সংসার। গোটার 160 টাকা কেজি, কাটা ছাড়া 150 টাকা কেজি। আমাদের থাকে, আমার সংসার খাই দাই। মেথির শাক আনি, বুটের শাক আনি, বৈথের শাক আনি, খেসারি আনি, সবগুলো মিলে বেচা কিনার টাকা থেকে 300-400 টাকা থাকে। আমি এখানে 3 ধরনের শাক নিয়ে এসেছি। একটা হলো কি খেসারি শাক, একটা মিশানো শাক, একটা বুটের। আর এটা বিক্রি করতে আপনার রাত 10টা থেকে 11টা। শাক আমি তুলি নিজের হাতে এবং শাক নিয়ে এসে কাটে বিক্রি করি। এই উপার্জনের টাকা দিয়ে সংসার চলে। রাজশাহীতে বসেছে এমনই ব্যতিক্রমী শীতকালীন শাকের হাট। পাওয়া যাচ্ছে কেটে ধুয়ে রাখা হরেক রকমের শাক। পদ্মা নদীর বাঁধ ঘেঁষা রাজশাহীর সিএনবি মোড়ের শীতের বিকেলে ফুটপাত জুড়ে বসে এই হাট। লোক সমাগম বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে শাক কোটাকুটির এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। 6-7 বছর ধরে 8 থেকে 10 জন নারী এই ফুটপাতে বসে শাক কুটে বিক্রি করেন। তাদের সবার বাড়ি নগরীর শ্রীরামপুর এলাকায়। হতদরিদ্র পরিবারের এই গৃহবধূরা সংসার খরচ জোগাড় করতে না পেরে বেছে নিয়েছেন এই পথ। শাক কিনতে আসা মানুষের সংখ্যাও কম নয়। ঘটা করে অনেকে আসেন শাক কিনতে। কাটাকুটির খাটুনি না থাকায় এ থেকে শাক কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। এখান থেকে আমি প্রায় শাক কিনি, বিশেষ করে সন্ধ্যার দিকে আসি। এখন এই মৌসুমে এই শাকটা বাজারে নাই, কিন্তু ওরা মাঠের থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। এটা আমি পাচ্ছি, এটা সময়ের থেকে আগে পেয়ে যাচ্ছি। এগুলো শাক তো সবাই কাটতে পারে না ভাইয়া, কিন্তু এইসব শাক খেতে খুবই মজা লাগে আমাদের। সকালে নৌকায় করে পদ্মা নদী পার হয়ে চরের মাঠে যান গৃহবধূরা। জমির মালিককে টাকা দিয়ে নিজেরাই তুলে আনেন শাক। এক একজন প্রতিদিন 15 থেকে 16 কেজি পর্যন্ত শাক তোলেন। তাদের দেখা দেখি অনেকেই ঝুঁকছেন এ পেশায়। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সিরিয়ায় একটি ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় বিক্ষোভ করেছে জনগণ। সোমবার সিরিয়ার খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহর সিকিউলাবিয়ায় এই ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষোভে নামে শত শত খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ফুটেজে দেখা যায় ক্রিসমাস উৎসব প্রস্তুতির আগের রাতে মুখোশধারী ব্যক্তিরা অজ্ঞাত তরল ছুড়ে দিচ্ছে ক্রিসমাস ট্রিতে। তবে তারা আগুন নেভাতে চেষ্টা করছে নাকি আগুন আরও ছড়িয়ে দিচ্ছে তা স্পষ্ট নয়। এ ঘটনায় বিদেশি যোদ্ধাদের আটক করা হয়েছে বলে দাবি হায়াত তাহরির আল শামের। এরপর HTS এর একজন ধর্মীয় নেতা উপস্থিত না জনতার মধ্যে এসে সকালের আগে ক্রিসমাস ট্রি ঠিক করে দেওয়ার কথা জানান। প্রযুক্তিগত সমস্যার কারণে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের বৃহত্তম এয়ারলাইন্স অপারেটর আমেরিকান এয়ারলাইন্সের পরিষেবা। ক্রিসমাসের আগে অজ্ঞাত যান্ত্রিক ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, যাত্রীরা যখন ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন বিমানবন্দরে এই ঘোষণা দেওয়া হয়। এতে বেশ ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে একটি টিম। এছাড়া গ্রাহকদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছেন আমেরিকান এয়ারলাইন্স। এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একটি নোটে বলা হয়, সমস্ত ফ্লাইট গ্রাউন্ডিংয়ের জন্য অনুরোধ করেছে সংস্থাটি।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে যুদ্ধ। লড়াই, সীমান্ত সংঘাত যত বাড়ছে, রাষ্ট্রগুলোর সামরিক খাতে খরচও তত বাড়ছে। 2024 সালে বিশ্বের সামরিক খাতে ব্যয়ে কোন দেশের অবস্থা কি এবং কেমন ছিল তাদের প্রভাব, তা নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রর টেস্ট রিপোর্টে। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সতর্কবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আজ। একদিকে সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী গড়ার কথা বলছেন বিশ্ব নেতারা, অন্যদিকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করে একের পর এক দেশে যুদ্ধ বাঁধিয়ে হাজার হাজার মানুষকে প্রাণে মারার নিখুঁত পরিকল্পনা করছেন তারা। তার জন্য প্রতি বছর সামরিক খাতে খরচ রেকর্ড হারে বাড়িয়ে চলছে নানা দেশের পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শাসকরা। আড়াই বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে। উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ। গাজা, লেবানন আর সিরিয়ায় একের পর এক ইসরায়েলি হামলায় নতুন করে সংঘাত দেখা দিয়েছে পুরো অঞ্চলে। আফ্রিকার বিভিন্ন দেশেও চলছে সংঘাত। লড়াই, যুদ্ধ, সীমান্ত সংঘাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাষ্ট্রগুলোর সামরিক ব্যয়। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশগুলোর একটি তালিকা করেছে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। সামরিক ব্যয় আর অস্ত্র বাণিজ্য বিষয়ে তথ্য সংগ্রহ করে এই প্রতিষ্ঠান। তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। 2024 সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে খরচ করেছে 824.3 বিলিয়ন মার্কিন ডলার, যা 2023 অর্থ বছরের তুলনায় 26.8 বিলিয়ন বেশি। পরের দুটি নাম যথাক্রমে চীন ও রাশিয়ার। চীনের সামরিক খরচ 296 বিলিয়ন ডলার, আর ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার সামরিক খাতে 109 বিলিয়ন ডলার খরচ করেছে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারত ও সৌদি আরব। বিশ্বের সামরিক দিক থেকে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে ভারত। ভারতের সামরিক খরচ 83.6 বিলিয়ন ডলার, সৌদি আরবের 75.8 বিলিয়ন ডলার। তালিকায় যুক্তরাজ্য ও জার্মানি যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে। যুক্তরাজ্য খরচ করেছে 74.9 বিলিয়ন ডলার, জার্মানি 66.9 বিলিয়ন ডলার। মস্কোর বিরুদ্ধে জোর লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। দেশটি এবছর সামরিক খাতে 64.8 বিলিয়ন ডলার খরচ করেছে। নবম অবস্থানে থাকা ফ্রান্স খরচ করেছে 61.3 বিলিয়ন ডলার। আর শীর্ষ 10-এর সবশেষ নামটি জাপানের। সামরিক খাতে 50.2 বিলিয়ন ডলার খরচ করেছে দেশটি। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের এবারের তৈরি করা তালিকায় স্থান পায় সর্বমোট 145টি দেশ। তালিকা অনুযায়ী চলতি বছর সামরিক শক্তিতে শীর্ষ দেশ হিসেবে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে সংকটগ্রস্ত মানুষ ক্রমশই আরও সোচ্চার হচ্ছেন এই ব্যবস্থার বিরুদ্ধে। স্লোগান তুলছেন যুদ্ধের বিরুদ্ধেও। শাসকরা একদিকে অন্য দেশের ওপর তাদের আধিপত্য বজায় রাখতে এবং পুঁজিবাদী বাজারকে কিছুটা হলেও চাঙ্গা করতে পুঁজি করছে অস্ত্রকে। ফলে পুঁজিবাদী অর্থনীতির অনিবার্য পরিণাম যুদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।